গণ অভ্যুত্থান চলাকালীন সময়ে কোন রাজনৈতিক দলও বলে নাই যে এই গণ অভ্যুত্থান নির্বাচনের জন্য হচ্ছে। রাজনৈতিক দলগুলোর কিছু কিছু লিডারের কথাবার্তা, আপনি পুরো আওয়ামী লীগ নেতার কথাবার্তার সাথে আপনি 100-তে 100 আপনি মিল পাবেন। তো এত বড় একটা গণ অভ্যুত্থানের পর এই ধরনের কথা আসবে কেন? যারা গণ অভ্যুত্থানের চেতনা বিরোধী বক্তব্য দিচ্ছে, যারা ইন্ডিয়াপন্থী বক্তব্য দিচ্ছে, আমি পরিষ্কারভাবে বললাম হুম, তাদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেওয়া উচিত এবং তাদেরকে সতর্ক করা উচিত যে গণ অভ্যুত্থানের চেতনা বিরোধী বক্তব্য যেন কেউ না দেয়। যেমন কেউ কেউ বলে যে এই গণ অভ্যুত্থান নাকি নির্বাচনের জন্য হয়েছে। এটা সম্পূর্ণরূপে একটু ভুল কথা। আপনি পুরো গণ অভ্যুত্থানে নির্বাচন নিয়ে একটা কথা পাবেন আপনি, যে নির্বাচন চাই নির্বাচন চাই এরকম কোন স্লোগান হয়েছে গণ অভ্যুত্থানে? কোন গ্রাফিতি হয়েছে? কোন ছাত্র নেতার বক্তব্যে এই কথাটাই এসেছে? এখানে একটা বিষয় আপনাদেরকে স্বীকার করতে হবে আমাদের সবাইকে, যে রাজনৈতিক দলগুলোর উপর আমাদের ঐতিহাসিকভাবে রাজনৈতিক দলগুলোর উপর গণমানুষের যে অনাস্থা, এই অনাস্থার ব্যাপারটা কিন্তু এখনো রয়ে গেছে। এটা থেকে আমরা কেটে উঠেছি এটা ভাবার কোনো কারণ নাই। হুম, আচ্ছা, এখন বিপ্লব পরবর্তী সময়ে আপনি সংস্কার করতে যাচ্ছেন, আপনি বিপ্লবের চেতনাগুলোর দিকে যদি খেয়াল করেন, তাহলে বিপ্লবের চেতনাটাকে ধারণ করে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দই কিন্তু বক্তব্য দিচ্ছে না আমাদের সামনে। বরং এমন বক্তব্য আমরা শুনতে পাচ্ছি যে বক্তব্যগুলো আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে, যে বক্তব্যগুলো ভারতীয়দের সাথে মিলে যাচ্ছে, এমন বক্তব্য কারা কারা দিচ্ছে আমি নামটা বলবো না, সাগর ভাই আপনি জানেন। আপনার টকশোতেও অনেকে সেই ধরনের কথা বলেছেন। যেমন একটা এক্সাম্পল আমি দেই, অনেকে বলেছেন যে এই সরকারের ম্যান্ডেট কি? একটা এত বড় গণ অভ্যুত্থানের পরে একটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এই কথাটা কিভাবে বলে যে এই সরকারের ম্যান্ডেট কি? গণ অভ্যুত্থান ইটসেলফ ইজ এ ম্যান্ডেট। গণ অভ্যুত্থান জনগণই ম্যান্ডেট দিয়েছে এবং এই সরকারের বিরুদ্ধে জনগণের কোনো আস্থা নাই এমন কোনো সিমটম একটা পাওয়া যায়নি। তো এই যে ম্যান্ডেট, এই ম্যান্ডেটটা কিন্তু একটা গণভোটের চেয়েও বেশি বড় একটা ম্যান্ডেট। আমরা সবাই দিয়েছি, সাধারণ মানুষ দিয়েছি, ছাত্ররা দিয়েছে, ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেন্স পেয়েছে এই গভর্নমেন্ট, তারপর পলিটিক্যাল পার্টিগুলো একমত হয়েছে। তারপরে কোনো রাজনৈতিক দলের নেতা কেন বলে যে এই সরকারের কোনো ম্যান্ডেট নেই? একটা এক নাম্বার। দুই নম্বর কথা হচ্ছে রিফর্ম নিয়ে যে কথাটা হচ্ছে, রিফর্ম নিয়ে কথাটা হচ্ছে যে আমরা ক্ষমতায় যাওয়ার পর রিফর্ম করা হবে। ঠিক আছে, ভালো কথা। আপনি জানেন যে এই কথাগুলোর উপরে জনগণের আস্থা একটু কম। অনেক মানুষ মনে করে যে ক্ষমতায় যাওয়ার পর এগুলো সব ভুলে যাবে। যদিও প্রেক্ষাপট এখন ভিন্ন, ভুলে যাওয়াটা অনেক কঠিন হবে। কিন্তু তারপরে আমার বক্তব্য হচ্ছে এই যে কথাটা বললো, এই কথাটার, তাহলে আমি যদি এখন লজিক দেই, তাহলে আপনি যে সংস্কারটা করতে চাচ্ছেন সেটা এই সরকার যদি অধ্যাদেশের মাধ্যমে সেই সংস্কারটা যদি করে, তাহলে আপনি এসে এটাকে লেজিটিমেসি দিবেন, আপনি এটাকে আপনার সংসদের মধ্যে দিয়ে আপনি অ্যাকসেপ্টেন্স দিবেন এটাকে। তাহলে এখানে সমস্যাটা কোথায়? এইটার এইটার পক্ষে কিন্তু বিরুদ্ধে কিন্তু কোনো লজিক রাজনৈতিক দলগুলো দেখাতে পারবে না। যে আপনি যদি করতে চান তা সেটা যদি এখন করা হয়, তাহলে আপনি জাস্ট এটাকে, আপনার জন্য তো সহজ হয়ে গেল, আপনি জাস্ট এটাকে অ্যাকসেপ্টেন্স দিলেন, এটাকে লেজিটিমেসি দিলেন, তাহলে তো হয়ে গেল। তাহলে এখানে বাধাটা কোথায়? এইটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। অর্থাৎ এই অনাস্থা যে তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর কিছু কিছু লিডারের কথাবার্তা, আপনি পুরো আওয়ামী লীগ নেতার কথাবার্তার সাথে আপনি 100-তে 100 আপনি মিল পাবেন। তো এত বড় একটা গণ অভ্যুত্থানের পর এই ধরনের কথা আসবে কেন? সুতরাং আমি বলবো যে আপনি দেখবেন যে আমি আগেও বললাম যে নীরবে নিভৃতে এক ধরনের অ্যাকসেপ্টেন্স তৈরি হয়েছে, এক ধরনের সংস্কারের বিষয়ে ঐক্যমত্য তৈরি হয়েছে। আমি বললাম যে বিএনপি বলেন, জামাত বলেন, ছাত্ররা বলেন, অনেক তারা যে প্রস্তাবগুলো দিয়েছে, এই প্রস্তাবগুলোর মধ্যে অনেক রেলিভেন্স একই ধরনের প্রস্তাবনা আপনি খুঁজে পাবেন। যেটা ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছে তারা যখন এটা প্রকাশ করবে, তখন কিন্তু এই এই জিনিসটা আমরা বুঝতে পারবো যে কত বিষয়ে সবাই একমত হয়েছে। তাহলে এত বিষয় ঘটার পরে, এত পজিটিভ বিষয় ঘটার পরে কেন রাজনৈতিক নেতৃবৃন্দ আওয়ামী লীগের ভাষায় কথা বলবেন? কেন রাজনৈতিক নেতৃবৃন্দ গণ অভ্যুত্থানের চেতনা বিরোধী অনেকেই কথা বলছেন? এই কথাটা কেন আসবে? এই যে কথাটা আসছে আসছে এখান থেকেই কিন্তু জনগণের অনাস্থাটা তৈরি হয়েছে এবং এখান থেকেই কিন্তু এই যে বিতর্কটা তৈরি হয়েছে, যে সংস্কার নিয়ে যে বিতর্কটা, এবং রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসলে এই সংস্কার প্রস্তাবনাগুলো ভুলে যাবে, তারা করতে চাবে না, এটা কিছু কিছু রাজনৈতিক দলের নেতা বক্তৃতার মধ্য দিয়ে এই জিনিসটা তৈরি হয়েছে। তো আমি রাজনৈতিক দলগুলোকে বলবো, যারা গণ অভ্যুত্থানের চেতনা বিরোধী বক্তব্য দিচ্ছে, যারা ইন্ডিয়াপন্থী বক্তব্য দিচ্ছে, আমি পরিষ্কারভাবে বললাম হুম, তাদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেওয়া উচিত এবং তাদেরকে সতর্ক করা উচিত যে গণ অভ্যুত্থানের চেতনা বিরোধী বক্তব্য যেন কেউ না দেয়। যেমন কেউ কেউ বলে যে এই গণ অভ্যুত্থান নাকি নির্বাচনের জন্য হয়েছে। এটা সম্পূর্ণরূপে একটু ভুল কথা। আপনি পুরো গণ অভ্যুত্থানে নির্বাচন নিয়ে একটা কথা পাবেন আপনি, যে নির্বাচন চাই নির্বাচন চাই এরকম কোন স্লোগান হয়েছে গণ অভ্যুত্থানে? কোন গ্রাফিতি হয়েছে? কোন ছাত্র নেতার বক্তব্যে এই কথাটাই এসেছে? হ্যাঁ, নির্বাচন অবশ্যই গণ অভ্যুত্থানের একটু চেতনা,
কিন্তু গণ অভ্যুত্থানের পুরো দেয়াল লিখন, গণ অভ্যুত্থানের চেতনা, পুরো গ্রাফিতি, ছাত্র নেতাদের বক্তব্য, ওই সময়কার রাজনৈতিক নেতাদের বক্তব্য যদি আপনি খেয়াল করেন, আপনি দেখবেন যে গণ অভ্যুত্থানের চেতনা, গণ অভ্যুত্থান চলাকালীন সময়ে কোনো রাজনৈতিক দলও বলে নাই যে এই গণ অভ্যুত্থান নির্বাচনের জন্য হচ্ছে। তাহলে এই কথা এখন কেন আসবে? এটা এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে, নির্বাচন নিয়ে কোনো বিতর্কই থাকা ঠিক না। কারণ প্রফেসর ডক্টর ইউনূসের মতো একজন মানুষ সম্পূর্ণরূপে শুধু নির্বাচনের ডেটটা ঘোষণা ছাড়া আর বাকি সম্পূর্ণ পরিষ্কারভাবে তিনি বলে দিয়েছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, অথবা যদি একটু বেশি সংস্কার হয় সেটা মার্চ এপ্রিল হয়তো এই পর্যন্ত যেতে পারে। আমি মনে করি না জুন পর্যন্ত যাবে, কারণ মে মাসের পরেই একটা বর্ষাকালীন পরিস্থিতি তৈরি হয়ে যাবে। তা আমি মনে করি মার্চ এপ্রিল এর মধ্যে নির্বাচনটা কিন্তু হয়ে যাবে। সুতরাং নির্বাচন নিয়ে কোনো বিতর্ক থাকার কথা নয়। তো এই মুহূর্তে আমি রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাবো যে অনেকগুলো বিষয় যেহেতু ঐক্যমত আছে, সেহেতু প্রফেসর ডক্টর ইউনূস যে সংস্কারগুলো করতে চাচ্ছেন সেগুলোকে যেন অধ্যাদেশের মধ্যে যদি তিনি করতে পারেন, অধ্যাদেশ জারির মধ্য দিয়ে, সেই বিষয়ে তাদের এখনই তাদের মতামত দিয়ে দেওয়া উচিত। তারা তাহলে তাদের জন্য তো সহজ হয়ে গেল, তারা শুধু এটাকে লেজিটিমেসি দিবেন। খুব সহজ একটা হিসাব। সুতরাং রাজনৈতিক দলের কিছু নেতৃবৃন্দ, সবাই না, কিছু বিতর্কিত কথাবার্তা বলার মধ্য দিয়ে এই যে বিতর্কটা তৈরি হয়েছে সংস্কার নিয়ে, নির্বাচন নিয়ে, এটা তারা তৈরি করেছেন। তারা এখনই এই জায়গা থেকে সরে আসুক, এখনই এই বিতর্ক আর থাকবে না, এবং অধিকতর অ্যাকসেপ্টেন্স এই গভর্নমেন্টের প্রতি তৈরি হবে। এটা আমি পরিষ্কারভাবে বলে দিলাম। আপনি খেয়াল করলে দেখবেন যে কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কিছু, তাদের নামগুলো আমি বললাম না, আপনি জানেন, তারা এই বিতর্ক আজকে তৈরি করেছে। এখান থেকে অবশ্যই আমাদেরকে বের হয়ে আসতে হবে, এবং কোন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যেন আর গণ অভ্যুত্থানের চেতনা বিরোধী, ইন্ডিয়া পন্থী কোনো বক্তব্য যেন আমাদের সামনে আর না দেয়। তাহলেই রাজনৈতিক দলগুলোর উপর জনগণের যতটুকু অনাস্থা আছে, এই অনাস্থাটা কিন্তু কেটে যাবে। আর যতই গণ অভ্যুত্থানের চেতনা বিরোধী বক্তব্য দিবে, যতই ইন্ডিয়া পন্থী বক্তব্য দিবে, দেখা যাচ্ছে যে ইন্ডিয়ার কোনো বক্তব্যের সাথে কোনো রাজনৈতিক নেতার বক্তব্য যখন মিলে যাচ্ছে আমরা দেখতেছি, তখনই কিন্তু জনগণের মধ্যে সন্দেহটা বেড়ে যাচ্ছে। তাহলে কে দায়ী? কাকে দায়ী করবেন আপনি? এখন যে সন্দেহটা তৈরি হচ্ছে, আপনি কাকে দায়ী করবেন? জনগণ কাকে দায়ী করবে? জনগণ কখনো ভুল করে না। এটা কিন্তু 90 সালে প্রমাণিত হয়েছে, এটা 24 সালে প্রমাণিত হয়েছে, এটা 71 সালে প্রমাণিত হয়েছে যে জনগণের সিদ্ধান্ত কখনো ভুল হয় না। সুতরাং রাজনৈতিক দলগুলোকে এই জায়গায় সংশোধিত হতেই হবে, অন্যথায় তাদের প্রতি জনগণের যে অনাস্থা, এটা অলরেডি বাড়তেই থাকবে। আরেকটা বিষয় আমি বলতে চাই, আপনি যদি এই বাংলাদেশে ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা তৈরির ক্ষেত্রে ইন্ডিয়া কি ধরনের ভূমিকা রেখেছে, এটা প্রত্যেকটা মানুষ বাংলাদেশে জানে। এখন প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা একেবারে গ্রামে গঞ্জে এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট এখন কাজ করছে। সুতরাং ইন্ডিয়াপন্থী কথাবার্তা রাজনৈতিক দলগুলো যতই বলবে, ততই তার নির্বাচনে তাদের এটার প্রভাব কিন্তু পড়বে। সুতরাং এই মুহূর্তে আপনি যদি একটা জিনিস চিন্তা করেন যে প্রফেসর ডক্টর ইউনূস ছাড়া অন্য কোনো মানুষ যদি বাংলাদেশের এই মুহূর্তে প্রধান উপদেষ্টা থাকতো, আপনি একটু খেয়াল করে দেখেন যে ইন্ডিয়া কি অবস্থা করতে এই মুহূর্তে বাংলাদেশে, তাদের সমস্ত পরিকল্পনা এখন ভেস্তে যাচ্ছে। ভারতীয় যে আধিপত্যবাদ, এটা প্রফেসর ডক্টর ইউনূস চ্যালেঞ্জের মুখে ফেলিয়েছেন যে ভারতীয় আধিপত্যবাদ এই দেশে আর চলবে না। সুতরাং রাজনৈতিক দলগুলোকে কমিটমেন্ট করতে হবে যে আমরা ক্ষমতায় আসলে ভারতীয় আধিপত্যবাদ এই মুহূর্তে যেভাবে চ্যালেঞ্জের মুখে পড়েছে, রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসলে যেন একই চ্যালেঞ্জের মুখে থাকে। ভারতের সাথে আমাদের স্বাভাবিক সম্পর্ক থাকবে, কিন্তু ওই যে স্বামী স্ত্রীর যে সম্পর্ক তৈরি করছে, ওই জায়গায় আর ফিরে যাবে না বাংলাদেশের পররাষ্ট্রনীতি। এটা রাজনৈতিক দলগুলোকে তো কনফার্ম করতে হবে, এবং সংস্কারগুলো যে তারা করবে এই বিষয়ে সুস্পষ্ট বক্তব্য দিয়ে জনগণের যেটুকু অনাস্থা আছে, এই সেটুকু অনাস্থা থেকে রাজনৈতিক দলগুলোকে, সেটুকু অনাস্থা থেকে জনগণকে বের করে নিয়ে এসে আস্থার মধ্যে নিয়ে আসতে হবে। এটাই তো গণ অভ্যুত্থানের চেতনা। শুধু নির্বাচনের জন্য তো গণ অভ্যুত্থান হয় নাই, অনেকগুলো পরিবর্তন চাচ্ছে জনগণ। সেটা আপনি জনগণের সাথে আপনি একটা জরিপ করেন, সাগর ভাই, কালকে একটা জরিপ করেন। আপনি তো অনেক ধরনের অনলাইন জরিপ করেন, আপনি একটা জরিপ করতে পারেন যে রাজনৈতিক দলগুলো যে সংস্কার বিষয়ে, যে তারা যে বলছে যে তার ক্ষমতায় আসলে করবে সংস্কার, এটার উপরে জনগণের আস্থা কেমন, আপনি তাহলে কিন্তু বুঝতে পারবেন। আপনি ইয়াং জেনারেশনের সাথে কথা বলেন, আপনি কিন্তু বুঝতে পারবেন। সুতরাং অবশ্যই রাজনৈতিক দলগুলোকে জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে, এটাই হচ্ছে মূল কথা। একদম স্পষ্ট। প্রিয় দর্শক, আপনারাও কি একমত কিনা জনাব প্রফেসর মেজবাউল আজম সওদাগরের সাথে? তিনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, জনগণের আস্থা কিভাবে দলগুলো আনয়ন করবে তার একটি পদ্ধতি তিনি বলেছেন। এবং আপনারা কি মনে করেন কিনা যে আসলে রাজনৈতিক দলগুলো জনগণের মনের কথা বলছে এবং তারা সংস্কার চায় এবং ক্ষমতায় গেলে সংস্কারকে চলমান রাখবে? এই প্রশ্ন
আপনাদের কাছে রেখে গেলাম। আপনারা সেই প্রশ্নের উত্তর বা প্রতিক্রিয়া আপনারা আপনাদের লিখবেন আমাদের কমেন্ট বক্সে। কাল রাত 9টা 30 থেকে 10টার ভিতরে দেখা হবে বাংলাদেশ সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের চারজনকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আসসালাম আলাইকুম, শুভরাত্রি।